তাদের ভ্যানে যে লাশটি আছে সেটি এক নববধূর। 1 সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর আজ বিকেলে গ্রামের এক পরিত্যক্ত কুয়া থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গায়ে এখনো একটা কাদামাখা বিবর্ণ লাল শাড়ি জড়ানো। হ্যাঁ ভাইজান, ভ্যানটা তো আর টানা যাইতেছে না, চাকা কাদায় ডাইবা যাইতেছে। আর রাইটটাও আইস কেমন জানি গুমট মাইরা আছে। জোর লাগা রতন, আর একটুখানি পথ বাকি। গোরস্থানের গেট চইলা আইছে প্রায়। এই মাইয়াডার কপাল খুব খারাপ রে। শুনলাম বিয়ার মাত্র 3 মাস পার হইতে না হইতেই যৌতুকের লাইগা স্বামী আর শাশুড়ি মিল্লা ওরে মাইরা কুয়ায় ফেলাইয়া দিছিল। আহারে, কি পাষাণ মানুষ এই দুনিয়ায়। বিয়ার লাল শাড়িটার রং এখনো ঠিক মতো উঠে নাই, আর এরই মধ্যে কাফনের কাপড় পরতে হইল। কিন্তু ভাইজান, একটা জিনিস খেয়াল করছে, মাইয়াটার ডাইন হাতটা কেমন শক্ত কইরা মুঠি পাকাইয়া আছে। মর্গের ডোমেরা নাকি অনেক চেষ্টা কইরা ওই মুঠি খুলতে পারে নাই। মৃত্যুর সময় মানুষ যখন খুব কষ্ট পায় বা বাঁচার লাইগা আপ্রাণ চেষ্টা করে, তখন অনেক সময় এমন স্নায়ু শক্ত হইয়া যায়। হয়তো মরার আগে ও কাউরি খামচাইয়া ধরছিল। চল আগে লাশটা জব্বার ভাইয়ের কাছে পৌঁছাই। ভ্যানটা অবশেষে গোরস্থানের গেটে এসে পৌঁছালো। আগে থেকেই হ্যারিকেন হাতে অপেক্ষা করছিলেন জব্বার আলী। দমকা হাওয়ায় তার হাতের হ্যারিকেনের আলোটা যেন বারবার কাঁপছে। করিম, আইসকা তো আসমান ভাইঙ্গা পড়ার অবস্থা। তাড়াতাড়ি করো, আমি গোরস্থানের উত্তর পাশে বারজারের লগে কবর খুইজা রাখছি। বৃষ্টি নামার আগেই কাম শেষ করতে হইব। জব্বার ভাই, আমরাও তো সেই চেষ্টাই করতাছি। রতন, লাশটা ভালো কইরে ধর, আবার ফালাইয়া দিস না যেন। করিম আর রতন লাশটা ধরাধরি করে বাঁশঝাড়ের দিকে নিয়ে চলল। বাতাসটা হঠাৎ করেই খুব ঠান্ডা হয়ে এলো। বাঁশঝাড়ের বাঁশগুলো বাতাসে একে অপরের সাথে ঘষা খেয়ে এক অদ্ভুত আর ভুতুড়ে শব্দ তৈরি করছে। লাশটা কবরের পাশে নামিয়ে রাখতেই রতন হঠাৎ চমকে উঠে পিছিয়ে গেল। ভাইজান, আপনি কিছু একটা শুনতে পাইলেন? হ্যাঁ, কিসের শব্দ? বাতাস আর মেঘের ডাক ছাড়া তো কিছুই শুনতাছি না। না ভাইজান, আমার কান ভুল শুনতে পারে না। কাছের ছুরি ভাঙার শব্দ পাইলাম। মনে হইল কেউ খুব কষ্টে হাত পা ছটফট করতেছে, আর তার হাতের ছুরিগুলা মাটি লগে ঘষা খাইয়া ভাইঙা যাইতাছে। রতন, তুমি বেশি ভয় পাইতাছ। রাইত বিরাতে বাঁশঝাড়ে কত রকম শব্দই তো হয়। এইগুলা নিয়ে মাথা ঘামাইও না। বিসমিল্লা কইয়া লাশটা নামাও। রতন নিজেকে কিছুটা সামলে নিয়ে করিমের সাথে লাশটা কবরের ভেতর নামাতে গেল। কিন্তু লাশটা কবরের মাটি ছোঁয়ার পরক্ষণেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। কবরের ভেতরের শুকনো মাটি মুহূর্তের মধ্যেই ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেল, আর মাটির রংটা বদলাতে শুরু করলো। ভাইজান, জব্বার ভাই, দেখেন কবরের মাটি লাল হয়ে যাইতেছে। রক্ত, কবরের তলা দিয়া রক্ত বাইর হইতেছে। আস্তাক ফিরুল্লাহ, এইটা কি দেখতাছি আমরা? ঠিক সেই মুহূর্তে দমকা হাওয়া একেবারে থেমে গেল। চারপাশটা অদ্ভুত এক নিস্তব্ধতায় ঢেকে গেল, আর সেই নিস্তব্ধতা ভেঙে কবরের ভেতর থেকে ভেসে এলো এক করুণ ভেজা কণ্ঠস্বর। কেউ যেন কাঁদছে আর স্পষ্ট স্বরে বলছে, আমারে রাইখা যাইও না, আমারে রাইখা যাইও না, আমার অনেক ডর করে, তোমরা যাইও না। করিম, এই কণ্ঠ তো লাশের। লাশ তো কথা কইতাছে। তারা 3 জন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তাদের চোখের সামনে সেই নববধূর মুঠি পাকানো ডান হাতটা খুব ধীরে ধীরে খুলতে শুরু করলো। হাতের মুঠি পুরোপুরি খুলে যেতেই
হ্যারিকেনের আলোতে তারা দেখল লাশের হাতের তালুর মাঝখানে ছোট্ট একটা জিনিস রাখা আছে, যা থেকে এই অন্ধকারেও একটা অদ্ভুত লালচে আভা বের হচ্ছে। ভাইজান, ওইটা কি? মাইয়াডার হাতের তালুতে কি যেন জইলা উইঠা আবার নিভা গেল না? আমি দেখতাছি। তোরা কেউ কোমরে দাঁড়িয়ে আসিস না। করিম ধীর পায়ে কবরের ভেতরে নামল। লাশের সেই খোলা হাতের তালুর দিকে তাকাতেই তার চোখ আটকে গেল। লাশের তালুতে পড়ে আছে লাল পাথর বসানো একটা ভারী সোনার আংটি। আংটিটার সাথে তখনও জমাট বাঁধা রক্ত আর চামড়ার কিছু অংশ লেগে আছে। করিম খুব সাবধানে আংটিটা হাতে তুলে নিল। আংটিটা হাতে নেওয়ার সাথে সাথে কবরের মাটির সেই লালচে ভাব আর রক্ত বের হওয়ার দৃশ্য মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেল। চারপাশটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে এলো। হ্যাঁ, কি পাইলা করিম? একটা সোনার আংটি জব্বার ভাই। এইটা কোনো মাইয়া মানুষের আংটি না। আংটিটা দেখা তো মনে হইতাছে কোনো পুরুষের আংটি। পুরুষের আংটি? কিন্তু মর্গের ডোমরা তো কইল তারা মাইয়াডার হাতের মুঠি কোনোভাবে খুলতে পারে নাই। তাইলে আপনি আংটি পাইলেন কেমনে? আমি তো হাত খুলি নাই রতন। সে নিজে ইচ্ছা কইরা তার হাতের মুঠি আমাগো সামনে খুইলা দিছে। মরার আগে বাসার লাইগা সে হয়তো আপ্রাণ চেষ্টা করছিল, আর সেই দস্তাদস্তির সময় খুনির হাত থাইকা এই আংটিটা খামছায়া তুইলা নিছিল। সে চায় আমরা যেন এই প্রমাণের কথা দুনিয়ারে জানাই। আয় ইয়ন কাম শেষ করি, ওর আত্মা আমাগো উপর ভরসা করছে। তারা খুব দ্রুত আর সম্মানের সাথে নববধূর লাশটা দাফন করল। দাফন শেষ করে মোনাজাত করার সময় করিমের মনে হলো দমকা বাতাসের শব্দ আর নেই, বরং চারপাশের প্রকৃতি যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেছে। কাজ শেষ করে তারা যখন বাড়ি ফিরছে তখন আকাশ ভেঙে বৃষ্টি নামল। কিন্তু সেই বৃষ্টিতে কোনো ভয় নেই, যেন প্রকৃতির কান্না ঝরে পড়ছে। পরদিন খুব সকালে করিম আর রতন সোজা থানায় গিয়ে হাজির হলো। যে পুলিশ অফিসার এই কেসটি তদন্ত করছিলেন তার নাম ইন্সপেক্টর রফিক। তিনি থানায় বসে কিছু কাগজ দেখছিলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি গোরস্থানের লাশ দাফন করি। আমার নাম করিম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ করিম, তোমাকে আমি চিনি। কাল রাতের বেওয়ারিশ লাশটা তো তোমরাই দাফন করেছ। তাও হঠাৎ থানায় কি মনে করে? কোনো সমস্যা? স্যার, মাইয়াটা বেওয়ারিশা ছিল না, আর সে আত্মহত্যাও করে নাই। তারে খুন করা হইছে, আর এই খুন কে করছে তার শক্ত প্রমাণ সে নিজের হাতে নিয়ে কবরে গেছে। রফিক সাহেব অবাক হয়ে করিমের দিকে তাকালেন। করিম পকেট থেকে একটা কাপড়ে মোড়ানো সেই লাল পাথরের আংটিটা বের করে টেবিলের উপর রাখলো। করিম, তুমি খুব বড় একটা কাজ করেছ। এই মেয়েটার স্বামী শওকত কাল থেকে থানায় এসে কান্নাকাটির নাটক করছে। সে দাবি করছে তার স্ত্রী পা পিছলে কুয়ায় পড়ে গেছে। আমি এখনই তাকে ডাকছি। কিছুক্ষণ পর পুলিশ শওকতকে ধরে নিয়ে এলো। শওকত তখনও কান্নার ভান করে যাচ্ছে। স্যার, আমারে ডাকছেন কেন? আমার তো দুনিয়া আন্দার হইয়া গেছে স্যার। আমার বউরে স্যার আমি কেমনে বাঁচমো? আহ, নাটক বন্ধ করো শওকত। তোমার ডান হাতে তালুটা সোজা করে দেখাও তো। কেন স্যার, হাতে কি হইতে? বললাম না, কথা কম, হাত দেখাও। পুলিশের ধমকে শওকত কাঁপতে কাঁপতে ডান হাতটা এগিয়ে দিল। রফিক সাহেব দেখলেন শওকতের অনামিকা আঙুলে আংটি পরার দাগ স্পষ্ট, কিন্তু সেখানে কোনো আংটি নেই। শুধু তাই নয়, আংটি পরার জায়গায় একটা গভীর খামচির দাগ, যেখান থেকে চামড়া উঠে গেছে। এই খামচির দাগ কোথা থেকে এলো শওকত?
আর তোমার হাতের সেই লাল পাথরের আংটিটা কোথায়? স্যার, ওইটা তো হারাইয়া গেছে। আর দাগটা তো গাছের লগে লাগিয়া। এই আংটির কথা বলছো তো? তোমার স্ত্রী মরার আগে এটা নিজের মুঠিতে আটকে নিয়ে গিয়েছিল। ওর কবরে যাওয়ার সময়ও ও তোমার এই পাপের প্রমাণ হাতছাড়া করেনি। আংটিটা দেখেই শওকতের চোখ বড় বড় হয়ে গেল। সে বুঝতে পারল আর মিথ্যে বলে লাভ নেই। পুলিশের জেরার মুখে সে স্বীকার করল যে যৌতুকের টাকার জন্য সে আর তার মা মিলে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং পরে কুয়ায় ফেলে দিয়েছে। ধস্তাধস্তির সময় মেয়েটি তার হাতের আংটি খামচে ধরেছিল, যা সে আর ছাড়াতে পারেনি। কিছুক্ষণ পর থানার বাইরে বের হতেই করিম দেখল এক বৃদ্ধ লোক মাটিতে বসে অঝরে কাঁদছে। ইনি হচ্ছেন নিহত নববধূর বাবা। বাবা, আমার মাইয়াটা অনেক কষ্ট পাইয়া মরছে। আমি গরিব বইলা আমার মাইয়াটার এই হাল করলো। তুমি আমার মাইয়ার বিচার পাওয়াইয়া দিলা বাবা। আল্লাহ তোমাগো ভালো রাখো। अब চাচা মিয়া, আপনি কাইন দেন না। আমি তো কিছুই করি নাই। আপনার মাইয়া নিজের বিচার নিজেই চাইছে। আমরা শুধু তার কথা পুলিশের কাছে পৌঁছায় দিছি। আপনি বাড়ি যান, তার লাইগা দোয়া কইরেন। সন্ধ্যাবেলায় গোরস্থানে ফিরে রতন আর করিম কদম গাছের নিচে বসে চা খাচ্ছিল। গোরস্থান এখন খুব শান্ত। ভাইজান, আমার একটা কথা বিশ্বাস করতে খুব কষ্ট হয়। হ্যাঁ, কি কথা? একটা মরা লাশ, যার শরীরে কোনো জান নাই, সে কেমনে নিজের মুঠি খুইলা আংটি বাইর কইরা দিল? বিজ্ঞান তো এটা মানব না। হ্যাঁ, বিজ্ঞান দিয়া সবকিছু মাপা যায় না রে রতন। মানুষের শরীরের মধ্যে যে আত্মা থাকে সেইটা তো বিজ্ঞানের জিনিস না। যখন কোনো মানুষের উপর চরম অন্যায় হয় তখন তার আত্মা সহজে দুনিয়া ছাড়তে চায় না। সে শেষ একটা চেষ্টা করে তার কষ্টের কথা জানানোর। ঠিক কইছেন ভাইজান। আইস থাইকা গোরস্থানের কোনো শব্দ বা কোনো ঘটনা আমি আর ভয় পাবো না। আমি বুঝবার চেষ্টা করব তারা কি চায়। হরতন, এই গরুস্থান শুধু মাটির দেবী না, এইটা হইল হাজারো লুকাইয়া থাকা গল্পের এক বিশাল আদালত। আর আমরা হইলাম এই আদালতের পাহারাদার। চল, আজান দিয়া দিছে, নামাজ পইরা আসি। সন্ধ্যার আজানের ধ্বনিতে গোরস্থানের পরিবেশ এক মায়াবী রূপ ধারণ করল। করিম আর রতন মসজিদের দিকে এগিয়ে গেল। তাদের মনে আজ কোনো ভয় নেই, আছে শুধু এক অদ্ভুত আত্মতৃপ্তি। আরও একটি অশান্ত আত্মা আজ ন্যায় বিচার পেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ভাঙা কাচের চুরির সেই করুণ শব্দ আর লাল শাড়ি পরা নিষ্পাপ মেয়েটির শেষ আকুতি আমাদের মনে এক বিরাট প্রশ্নচিহ্ন রেখে গেল। আমাদের সমাজে আর কত এমন নববধূর লাল শাড়ি বিয়ের ৩ মাস পার না হতেই যৌতুকের নির্মম বলি হয়ে কাফনের কাপড়ে পরিণত হবে? আর কত কন্যা সন্তান, কত নিষ্পাপ ছোট মেয়ে এভাবে পিশাচদের পাশবিক লালসা ও নির্যাতনের শিকার হয়ে অন্ধ কুয়ায় কিংবা নিথর মাটির বুকে চিরতরে হারিয়ে যাবে। আজ সময় এসেছে রুখে দাঁড়ানোর। যে নরপশুরা লোভ আর হিংস্রতার বশে এই চরম অন্যায় করে, তাদের যেন এমন দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত হয়, যা দেখে আর কোনো অপরাধী এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়। আমাদের দেশের আইন ও শাসন ব্যবস্থা যেন আরও কঠোর, আরও তৎপর হয়, যাতে প্রতিটি অপরাধী আজ না হয় কাল তার পাপের হিসাব দিতে বাধ্য থাকে।